_জাহান_উম্মি। পর্ব 9। গতকাল যে মুষলধারে বৃষ্টি হয়েছিল, ঝড়ো হাওয়ায় প্রায় এক প্রকার সব লণ্ডভণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তার এখন লেশ মাত্র নেই। উল্টো মনে হচ্ছে গতকালকের সেই বৃষ্টির কারণে সূর্য তার তেজের প্রখরতা আরো বাড়িয়ে দিয়েছে। ইহান অথৈকে নিয়ে ভার্সিটিতে মাত্রই পৌঁছালো। ইহান অথৈকে আনতে চায়নি, ওর শরীর ভালো না। কাল কি ভয়ানক জ্বরটাই না বাঁধিয়েছিল মেয়েটা, তাই বলেছিল আজকে বিশ্রাম নিতে। কিন্তু এই ঘ্যারোত্তারা মেয়ে শুনলে তো। যেই বন্ধুরা ফোন করে বলল ওরা আজ ভার্সিটিতে আসবে, সেটা শুনে নিজেও জোর জবরদস্তি করে এসেছে আজ। তাই রাগ দেখিয়ে কথা বলছে না ওর সাথে। অথৈ বাইক থেকে নামলে ইহানও নেমে দাঁড়ায়। অথৈ হাসে ভাইয়ের মুখ ফোলানো দেখে, চট করে ভাইকে জড়িয়ে ধরল। ইহান হকচকিয়ে গেল, তারপর নিজেও দুহাতে বোনকে আগলে নিল। অথৈ আহ্লাদি স্বরে বলে উঠে, ভাইয়া রাগ করে থাকবি না একদম। তুই রাগ করে থাকলে আমার ভালো লাগে না। আর যদি এমন মুখ ফুলিয়ে রাখিস তো আমি গিয়ে ইচ্ছে মতো আইসক্রিম খাবো, তারপর আবারও আমার জ্বর আসবে, তখন তুই খুশি থাকিস। অথৈয়ের কথায় ইহান অথৈকে বুক থেকে সরিয়ে আনলো। রাগ দেখিয়ে বলে, আর একবার যদি উল্টোপাল্টা কথা বলিস তো খবর আছে। তাহলে আর রাগ করে থাকবে, বলো? দীর্ঘশ্বাস ফেলল ইহান, বোনের সাথে না পেরে বলে, আচ্ছা আর রাগ করে থাকবো না, তবে এক শর্তে তুই সাবধানে থাকবি, আর নিজের খেয়াল রাখবি। আর হ্যাঁ, বেশি খারাপ লাগলে আমায় সাথে সাথে জানাবি কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে, এত চিন্তা করো না তো। এখন আমি যাই, ঠিক আছে? আচ্ছা যা, সাবধানে কিন্তু। ওকে। ইহান চলে গেল বন্ধুদের কাছে, আর অথৈ সামনের দিকে হাঁটা ধরল। জ্বরের রেশ এখনো কাটেনি, তাই হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। এই জন্যে আস্তে আস্তে হাঁটছে ও। এতক্ষণ দূর থেকেই অথৈয়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছে রুদ্রিক। মেয়েটার কালকি জ্বরটাই না এসেছিল, আর এই মেয়ে আজ বাসায় বিশ্রাম না করে ভার্সিটিতে এসেছে। মন তো চাচ্ছে এখনই গিয়ে কয়েকটা র মেরে আসতে, কিন্তু তা কোনোদিন রুদ্রিক পারবে না। কারণ এই মেয়েটার গায়ে একটা ফুলের টোকাও লাগলে তার হৃদয়ে যে রক্তক্ষরণ হয়ে যায়। এই মেয়েটা তার অস্তিত্ব, আর নিজের অস্তিত্বের গায়ে কেউ কিভাবে হাত উঠাতে পারে? উহু, রুদ্রিক তা কোনোদিন পারবে না। কিন্তু রাগটাকেও তো সামলাতে পারছে না। মারতে পারবে না ঠিক আছে, কিন্তু যে করেই হোক আজ এই মেয়েকে দু চারটা ধমক তো সে অবশ্যই দিবে। শুধু বাগে পেয়ে নিক একবার। এদিকে ইহান এসে দাঁড়ালো ওর পাশে, বলে উঠল, কিরে কি দেখছিস ওদিক তাকিয়ে? রুদ্রিক তীক্ষ্ণ চোখে তাকালো ইহানের দিকে। এমন দৃষ্টিতে ইহান ভড়কে গেল। রুদ্রিক রাগে হিসহিস করে বলে, তোর গাধি বোনকে দেখছি। ও যে অসুস্থ সেটা কি ও জানে না? এই অবস্থায় আজ ভার্সিটি এসেছে কেন? নাকি সে একাই স্টাডি করে একেবারে উল্টে দিবে সব? ইহান নাক মুখ কুঁচকে বলে, ইহাহ, একদম আমাকে রাগ দেখাবি না। আর তাছাড়া তুই নিজেও ভালোভাবে জানিস অথৈ যেই পরিমাণে ঘ্যারোত্তারা, ও যা বলবে তাই করে। তোর কি মনে হয় আমি কি ওকে শখের বসে নাচতে নাচতে এখানে নিয়ে এসেছি? সে আমাকে, বাবাকে আর মা কে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আজ জোর করে ভার্সিটিতে এসেছে। রুদ্রিক আবার দৃষ্টি তাক করলো অথৈয়ের দিকে। মেয়েটা কেমন আস্তে ধীরে হাঁটছে, নিশ্চয়ই শরীরটা অনেক ফুরবল, তাই তো এইভাবে হাঁটছে। রাগটা তরতর করে বাড়তে লাল রুদ্রিকের। দাঁতে দাঁত চিপে বলল, ওকে তো দেখে নিব, ছুটোচ্ছি ওর ঘ্যার তোত্তারামি। হঠাৎ সাফাত বলে উঠল, কিরে তোরা দুইটা কি ফুসুরফাসুর করছিস? ইহান বলল, এমনি কথা বলছিলাম, তেমন কিছু না। হ্যাঁ রে অনিক কই? অনিকের কথা উঠাতেই নীল বলল, আর বলিস না, ব্যাটা যে কি চায় সে নিজেও জানে না। সিয়াকে ভালোবাসলে বলে দিতে পারে না? শুধু কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছে? নিজেও কষ্ট পাচ্ছে, মেয়েটাকেও দিচ্ছে। আমি বললাম যা সিয়াকে গিয়ে মনের কথা বলে দে, সে তো শুনলি না। কেমন খাম্বার মতো কতক্ষণ দাঁড়িয়ে থেকে এখন কই জানি চলে গিয়েছে। রুদ্রিক কিছু একটা আঁচ করতে পারল। পরপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, ও সিয়ার কাছেই গিয়েছে। ওর এমন কথায় সাফাত অবাক হয়ে বলে, তুই কিভাবে বুঝলি? ইটস ম্যাজিক। বলেই রুদ্রিক হাসল।
সিয়া লাইব্রেরি বসে বসে বই পড়ছে। সামনে অনার্স ফাইনাল এক্সাম তাদের। পড়াশোনায় এমনিতে বেশ ভালো সিয়া, কিন্তু অনিকের সাথে ব্রেক আপ হওয়ার পর থেকে পড়ালেখার প্রতি অত একটা ধ্যান দেয়নি সে। কিন্তু পরীক্ষা প্রায় ঘনিয়ে আসছে। স্যারের মুখে এই কথা শুনে সবকিছু ভুলে গিয়ে পড়াশোনায় পুরো দমে মন দিতে চাইছে সে। এতে যদি অনিককে ভুলে থাকা যায়। কিন্তু বেহা মন মানলে তো ক্ষণে ক্ষণেই অনিকের কথা মনে করিয়ে দেয় ওকে। এতে নিজের প্রতি ক্ষিপ্ত হয়ে সিয়া পড়ার মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেয়। চায় না সে আর কিছু মনে করতে। অনেক তো হলো, প্রায় 1 বছর হতে চলেছে। অনিক তো দিব্যি লাইফটা এনজয় করছে। তাহলে ও পারবে না কেন? পারতে হবে তাকে। কিন্তু মনের সাথে কি কেউ জোর করে পারে? একবার যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, তাকে কি ভোলা এতটাই সহজ? সহজ না হলেও যে তাকে এটা করতেই হবে। আর কতকাল পিছুটা বয়ে বেড়াবে? সিয়া দিক বেদিক ভুলে পড়তে লাগলো। সে বিন্দু মাত্র টের পায়নি তাকে এতক্ষণ যাবৎ কেউ গভীর দৃষ্টিতে অবলোকন করছিল। অনিক মুগ্ধ হয়ে তাকিয়ে সিয়ার দিকে। রিলেশন থাকাকালীন সময়ও অনিক এতটা গভীরভাবে পর্যবেক্ষণ করেনি সিয়াকে, যতটা না এই ইদানিং ধরে করছে। আর তখন করবেই বা কিভাবে? তার আসল সৌন্দর্যে ঢাকা পড়ে থাকতে ভারী মেকআপের আস্তর নেই। আর আজ দেখো একদম সাধারণভাবে আছে মেয়েটা। আজ সিয়া গোলাপি রঙের একটা গোল জামা পরেছে, চুলগুলো পনিটেইল বাঁধা, তার ছোট চুলগুলো অবাধ্য হয়ে কপালের উপর পড়ে আছে, চোখে কাজল টানা, আর ঠোঁটে লিপগ্লোস লাগানো। এতেই যেন অমায়িক সুন্দর লাগছে সিয়াকে। চোখ ফেরানো দায় হয়ে দাঁড়িয়েছে। অনিক সিয়ার সৌন্দর্যে এতটাই মোহিত হয়েছে যে ও বেশ জোরেই মুখ ফসকে বলে ফেলে, মাশা আল্লাহ, একদম আমার মনের রানীর মতো লাগছে। এদিকে আকস্মিক অতি কাছের চেনা মানুষটার কণ্ঠস্বর শুনে যতটা না সিয়া চমকালো, তার থেকে বেশি চমকালো তার মুখে এমন এক বাক্য শুনে। অবিশ্বাস্যভাবে দৃষ্টি তাক করলো অনিকের দিকে। হঠাৎ সিয়ার এহেন দৃষ্টিতে অনিক থতমত খেয়ে যায়। এতক্ষণে তার হুঁশ আসল। সে সিয়াকে দেখতে দেখতে এতটাই ঘুরে চলে গিয়েছিল যে সে যে বেশ জোরেসোরেই মনের কথাটা বলে ফেলেছে, তা খেয়ালই করেনি। সিয়া অনিককে নিজের পাশের চেয়ারে বসে থাকতে দেখে বেশ অবাক হলো। বলল, তুমি, মানে আপনি এখানে কেন? অনিক ভ্রু উঁচু করে বলল, কেন এখানে আসতে সমস্যা আছে নাকি? লাইব্রেরিটা কি তোর একার? আর কিসের আপনি আপনি করছিস? থাক, রিয়ে গাল লাল করে দিব। অনিকের এহেন ব্যবহারে যেন আকাশ থেকে পড়ল সিয়া। এই অনিকের কি হলো? সে আজ যেচে এসে ওর সাথে কথা বলছে। এই ছেলের মাথা টাথা খারাপ হয়ে গেল না তো আবার? সিয়া ভয়ে ভয়ে বলে, আপনার কি কিছু হয়েছে? অসুস্থ আপনি? না হলে এইভাবে কথা বলছেন কেন? অনিক কেমন করে যেন তাকালো সিয়ার দিকে। তারপর হুট করে ঝুঁকে আসল সিয়ার দিকে। এতে সিয়া ভয় পেয়ে দ্রুত মাথা পিছনের দিকে নিয়ে যায়। হাত দুটো বুকের কাছে এনে গুটিয়ে নেয়। অনিক এইভাবে কাছে আসায় ওর শ্বাস আটকে যাচ্ছে। হাত পা কাঁপছে। তোলপাড় হচ্ছে বুকের মাঝে। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে দৌড়াচ্ছে। সিয়া কাপা গলায় বলে, কি করছেন? শুনবি না আমার কি হয়েছে? সিয়া পিটপিট করে তাকালে। অনিক শীতল কণ্ঠে বলে, আমি ভীষণ বাজে একটা রোগে আক্রান্ত হয়েছি, যার থেকে নিস্তার নেই আমার। এক বিন্দুও নিস্তার নেই। প্রতিনিয়ত সেই রোগটা আমায় গ্রাস করে নিচ্ছে। আমার সর্বস্ব কেড়ে নিচ্ছে। আমি আর আমার মাঝে নেই। আর আমাকে এই রোগের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো তুই। তুইই আমার এই রোগের উপশম। অনিকের এহেন রহস্যমাখা কথা সবটা সিয়ার মাথার উপর দিয়ে গেল। বোকা কণ্ঠে শুধালো, আমি রোগের উপশম? হ্যাঁ তুই। তাই বলছি নিজেকে তৈরি করে নেহ আমার রোগের চিকিৎসা করার জন্যে। আমি সেরে না ওঠা পর্যন্ত তোর কোনো নিস্তার নেই আমার হাত থেকে। বুঝেছিস? আর হ্যাঁ, ভুলেও আর আপনি আপনি করবি না। তাহলে খুব করে ফেলবো। কথাগুলো বলে আর দাঁড়ালো না অনিক। দ্রুত পায়ে হেঁটে লাইব্রেরি থেকে চলে গেল। আর এক আকাশসম অবাকের মাঝে রেখে গেল সিয়াকে, যে আপাতত ব্যস্ত অনিকের সব কথাগুলো হিসাব মিলাতে। বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছে অথই। বাকিগুলোরও একই অবস্থা। তবে সবচেয়ে বেশি খারাপ অথই, পিহু আর প্রিয়ানের। এই তিনটার জ্বর এসে একেবারে বেহাল অবস্থা।
আহিদ আর রিধিরও জ্বর এসেছে, তবে অতটাও না। ওরা মেডিসিন নিতেই সেরে গিয়েছিল, কিন্তু সর্দি কাশি আছে এখনো। পাঁচজনের হাতেই একটা করে রুমাল। একটু পর হাঁচি দিচ্ছে তারা, মাঝে তো একসাথেও দিয়ে ফেলে। এতে একে অপরের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে ওরা। হঠাৎ ওদের আনন্দঘন মুহূর্তে এসে ব্যাঘাত ঘটায় জেনি। সে এসেই ওদের মাঝে ঢুকে পড়ল। অথৈকে উদ্দেশ্য করে বলল, এদিকে আসো তো মেয়ে, তোমার সাথে আমার কথা আছে। অথৈয়ের কপালে ভাঁজ পড়ল। এই মেয়ের সাথে জীবনেও কথা হয়নি ওর। তবে এটা জানে রুদ্রিক আর ওর ভাইয়ের ফ্রেন্ড সার্কেলের একজন, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে। তাই পিছনে ঘুরে বন্ধুদের উদ্দেশ্যে বলে, তোরা এখানেই থাক, আমি আপুটার সাথে কথা বলে আসি। তারপর জেনির সাথে অথই চলে গেল। রিধি পিহুকে বলে, আমার কিন্তু বেশি সুবিধার লাগছে না এই মেয়েকে। আমারও। তবে চিন্তা করিস না, এটা আমাদের অথই, ভুলে যাস না। রিধি আর পিহু হেসে উঠল একসাথে। এদিকে বন্ধুদের কাছ থেকে সরে গিয়ে বেশ খানিকটা দূরে এসে দাঁড়ালো অথই আর জেনি। অথই শান্ত কণ্ঠে বলে, জি আপু, কি কথা বলবেন বলুন। জেনি বুকে হাত গুজে দাঁড়ালো, ব্যঙ্গাত্মক স্বরে বলে, আরে এত তাড়া কিসের? নাকি বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে তোমার? চিপায় চাপায় যাবে নাকি বয়ফ্রেন্ডের সাথে? জেনির কথায় মাথায় ধপ করে রাগ উঠে গেল অথইয়ের। তবে নিজের স্বামী আর ভাইয়ের বন্ধু বলে নিজেকে যথাসাধ্য শান্ত রেখে বলে, ভদ্রভাবে কথা বলুন আপু, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। জেনি রেগে গেল অথইয়ের কথায়। রাগে দাঁত কিরমির করে বলে, আমি বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি তো করছিস তুই। তুই তো ছ্যাঁচড়া মেয়েদের মতো আমার রুদ্রিকের পিছনে পড়ে আছিস। কেন যাস আমার রুদ্রিকের কাছে? ইহানের বোন যে এতটা চিপ মেন্টালিটির তা আগে জানতাম না। কিভাবে ফাঁসিয়েছিস আমার রুদ্রিককে, বল? নিশ্চয়ই শরীর দেখিয়ে। এ ছাড়া তোদের মতো মেয়েরা আর পারেই বাকি? আরে এতই যখন দেহ দেখানোর শখ তাহলে পতি। বাকিটা আর বলতে পারল না জেনি। আর আগেই অথই নিজের শরীরের সর্বশক্তি দিয়ে কষিয়ে মারে জেনিকে। অথইয়ের হাতে চড় খেয়ে জেনির মাথা ভনভন করে ঘুরতে লাগলো। মাথায় হাত চেপে সময় নিয়ে নিজেকে শান্ত করল। পরপরেই রেগে আবার তেড়ে গেল অথইয়ের কাছে। তোর সাহস কিভাবে হলো আমাকে মারার? তোকে আজ আমি শেষ করে দিব। জেনি অথইয়ের কাছে এগিয়ে আসতেই অথই প্রচণ্ড রাতে এলোপাথারি প্রায় 8-10টা চড় মেরে বসল। জেনি এইবার মাঠের মধ্যে বসে পড়েছে। ততক্ষণে আহিদ, প্রিয়ান, রিধি, পিহু এসে পড়েছে। অথই রেগে আবারও তেড়ে যেতে নিতেই আহিদ অথইকে টেনে ধরে। অথই রাগে ফুসফুস করে বলতে লাগলো, ছাড় আমাকে তুই, ছাড়। ওর সাহস কিভাবে হলো আমাকে এসব বলার? তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। ও জানে ও কাকে কি বলছে? অসুস্থ অথইকেও যেন ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে আহিদের। রেগে গেলে মেয়েটার হুঁশ থাকে না। অথই ঝাটকা মেরে আহিদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর জেনির কাছে গিয়ে ওর ব্রাউন কালার করা চুলগুলো সজোরে টেনে ধরল। তেজি কণ্ঠে বলে, আর তুই সাহসের কথা বলছিস, তাই না? যে আমি কোন সাহসে রুদ্রিকের কাছে যাই? আরে তুই কে রে, যে তোকে জবাবদিহিতা করতে হবে? এখন আমি বলছি তোর সাহস কিভাবে হয় রুদ্রিককে আমার আমার বলার? বল, এত সাহস কে দিয়েছে? ব্যথায় ছটফট করছে জেনি, তাও নিজেকে দমালো না। বলল, আমার সাহস জানিস তুই? রুদ্রিক আর আমি একে অপরকে ভালোবাসি, আর তুই আমাদের মাঝখানে এসে পড়েছিস। তুই কোন অধিকারে ওর কাছে যাস? অথই জেনির কথায় হেসে উঠল। পরপর আবার একটা থাপ্পড় লাগালো জেনির গালে। জোরালো কণ্ঠে বলে উঠল, অধিকারের কথা বলছিস? তবে বলে দেই, রুদ্রিকের কাছে যাওয়ার অধিকার যদি কোনো মেয়ের হয়ে থাকে, তবে সেটা হবে শুধুমাত্র আমার। বুঝেছিস? মিথ্যে কথা। তুই কে যে তোর কথা আমি বিশ্বাস করব? জেনির কথায় জেনিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো অথই। বুকে আড়াআড়িভাবে হাত বেঁধে বাঁকা হেসে বলে, মানলাম তুই রুদ্রিকের প্রেমিকাই, তবে এখন আর নেই। যদি অতীতে হয়েই থাকিস, তবে সেটা বর্তমানে না। আর অতীত ঘাটিয়ে লাভ নেই। আর আমি কে শুনতে চাস? আমি হলাম রুদ্রিকের বর্তমান আর ভবিষ্যৎ, রুদ্রিকের সব।
আমি হলাম মিসেস আরিহান রুদ্রিক মির্জা, মানে রুদ্রিকের বিয়ে করা বউ, তার অর্ধাঙ্গিনী। এখন বল তোর অধিকার বেশি নাকি আমার? অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল জেনি। রুদ্রিক বিয়ে করে ফেলেছে, তাও এই মেয়েটাকে? কিন্তু কিভাবে এটা সম্ভব? ও বিয়ে করলে তো ওর মাকে ওর মামা এই বিষয়ে জানাতো। মেয়েটা মিথ্যে বলছে। জেনি বলে উঠল, মিথ্যে বলছিস তুই? এমন কিছু হলে সবার আগে আমি জানতাম। অথই ঠান্ডা কণ্ঠে বলে, এখন তুই কে জানিসনি তা তো আমি জানি না। তবে বিশ্বাস না হলে রুদ্রিককে গিয়েই স্বয়ং জিজ্ঞেস করে নিস। চল, তোরা এখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারবো না আমি। দেখা যাবে রাগে একে খুব করে ফেলতে পারি। আমার প্রচুর রাগ লাগছে। আজকে এমন একটা পরিস্থিতিতে আমায় পড়তে হবে ভাবিনি। এর জবাব মিস্টার আরিহান রুদ্রিক মির্জাকে দিতেই হবে। হবে মানে হবেই। চল। শেষ কথাগুলো বন্ধুদের উদ্দেশ্যে বলে পা বাড়াতে নিয়েও থেমে যায়। ঘুরে তাকিয়ে জেনিকে শীতল গলায় হুমকি ছুড়ল, তুই রুদ্রিকের আগে কি আছিলি না আছিলি সব ভুলে যা। আমার স্বামীর দিকে ফের বাজে নজর যদি তোকে দিতে দেখি তাহলে তোর চোখ দুটো আর তোর সাথে থাকবে না। কথাটা মাথায় রাখিস। হাড় কাঁপানো হুমকিতে জমে গেল জেনি। অথইয়ের সেই লাল চোখচোরা যেন পারলে এখনই ভস্ম করে দেয়। অথই বাকিদের নিয়ে সামনে পা বাড়াতে গিয়েই দেখে সাফাত দাঁড়িয়ে আছে। চোখে মুখে কেমন অস্বাভাবিকতা তার। অথই ভ্রু কুঁচকাল। এই লোক এমন রিয়েকশন দিচ্ছে কেন? তবে কি রুদ্রিক তাদের বিয়ের বিষয়টা ওর বন্ধুদের জানায়নি? কেন জানায়নি? কি কারণে এমন লুকোচুরি করল রুদ্রিক? ও এমন না করলে তো আজ ওর সাথে এসব হতো না। রুদ্রিকের প্রতি রাগ আরও এক ধাপ বেড়ে গেল। রাগে হনহন করে সাফাতের পাশ কাটিয়ে চলে গেল। ওর পিছন পিছন রিধি, পিহু, প্রিয়ান আর আহিদও চলে গেল। কিন্তু অথই তো জানতেই পারল না একটু আগে তার বলা কথাগুলো ঠিক কতটা ধারা লো ছুরির ন্যায় আঘাত করেছে সাফাতের বুকে। সাফাত এখনো স্থির হয়ে দাঁড়িয়ে। সামনে কি হতে চলেছে কে জানে? সাফাত কি মানতে পারবে এই তিক্ত সত্যিটা? নাকি এই সত্যের কারণে ফাটল ধরে যাবে ওর আর রুদ্রিকের বন্ধুত্বে? সূর্য যেমন নিজের তেজের প্রখরতা চারপাশে ছড়িয়ে দিচ্ছে, পারলে প্রকৃতিকে লিয়ে পড়িয়ে দেয়, ঠিক ওই সূর্যের মতোই তেজ নিয়ে বসে আছে অথই। রাগে তার সারা শরীর কাঁপছে। ঠিক কিভাবে রাগ নিয়ন্ত্রণ করবে ভেবে পাচ্ছে না সে। জীবনে প্রথম এমন জঘন্য সিচুয়েশনে পড়তে হয়েছে ওকে। আর নিজের সম্পর্কে জঘন্য সব কথা শুনতে হয়েছে। উপরে উপরে নিজেকে শক্ত খোলসে আবৃত করে রাখলেও অভ্যন্তরীণে হচ্ছে রক্তক্ষর সে আজ অনেক কষ্ট পেয়েছে। পাওয়ারই কথা তা নয় কি? একটা মেয়ে নিজের সম্পর্কে বাজে সব উপাধি শুনতে পেলে কষ্ট পাবে না? অথই রাগে দুঃখে দু হাতে মুখ ঢেকে ফেলল। অনেক কান্না করতে ইচ্ছে করছে ওর, কিন্তু সে তো এত নরম, এতটাও নরম মনের মানুষ না। অথইকে এই অবস্থায় দেখতে রিধি, পিহু, প্রিয়ান আর আহিদের একটুও ভালো লাগছে না। প্রিয়ান হাঁটু গেড়ে বসলো ওর সামনে। রিধি আর পিহু দুজন ওর দুই পাশে বসল। আহিদ দাঁড়িয়েই আছে, তবে সে অবস্থাতেই অত্যন্ত স্নেহ নিয়ে অথইয়ের মাথায় হাত রাখল। এই মেয়েটাকে নিজের বোনের মতোই ভালোবাসে আহিদ। ঠিক যতটা পিহুকে ভালোবাসে, ভাইয়ের দায়িত্ব নিয়ে বোনকে আগলে রাখে, ঠিক ততটাই অথই আর রিধিকেও করে। ওরাও যে তার আরো দুটো বোন। রক্তের সম্পর্ক না হলেই বাকি, মনের সম্পর্ক অনেক মজবুত হয়। আর প্রমাণ স্বরূপ তারা 5 বন্ধু। মাথায় ভরসাশীল মানুষের হাতের স্পর্শ পেয়ে মাথা তুলে তাকায় অথই। তাকাতেই সবাই আঁতকে ওঠে। অথইয়ের চোখজোড়া ভয়ঙ্কর কম লাল হয়েছে, মুখটাও লালচে আকার ধারণ করেছে। মূলত কান্না আটকে রাখার কারণেই এমনটা হয়েছে। আহিদ অস্থির হয়ে বলে উঠল, এ কি অবস্থা করেছিস নিজের অথই? প্রিয়ান অথইয়ের হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলে উঠল, তোকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখতে একদম ভালো লাগছে না অথই। আমাদের অথই তো অনেক স্ট্রং একটা মেয়ে। সে বাহিরের একটা মেয়ে, যার কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্যে এইভাবে নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো মানে নেই, তাই না? পিহু অথইয়ের কাঁধে হাত রেখে বলে, একদম ঠিক বলছে আহিদ আর প্রিয়ান। ফালতু একটা মেয়ের জন্যে তুই কেন এত কষ্ট পাচ্ছিস? রিধি অথইয়ের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুই তো আমার আর পিহুর থেকেও স্ট্রং।
তাহলে আজ কেন এমন করছিস? এই অথৈকে আমরা চিনি না। আমাদের স্ট্রং অথৈকেই চাই। বন্ধুদের ভরসায় আবেগে আপ্লুত হয়ে যায়। উঠে দাঁড়িয়ে ঠোঁটের কোণে হাসি এনে দুহাত প্রসারিত করে দেয়। এতে রিধি, পিহু, প্রিয়ান আর আহিদের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। তারা দ্রুত এসে প্রাণপ্রিয় বন্ধুকে জড়িয়ে ধরে। অথই প্রশান্তির শ্বাস নেয়। এখন অনেকটা শান্তি লাগছে। এই চারটা মানুষ না থাকলে যে ওর কি হতো, ও নিজেও জানে না। ওরা শুধু অথইয়ের বন্ধু না, ওর বন্ধু থেকেও বেশি কিছু। তার আরেকটা পরিবার, ওর জীবনের অবিচ্ছেদ্য অংশ, যাদের ছাড়া অথই অচল, একদমই অচল। দীর্ঘ একটা হাঁক করে সবাই সরে আসল। প্রিয়ান বলল, এখন ঠিক আছিস তুই? অথই মাথা দুলিয়ে জানালো সে ঠিক আছে। তারপর বলে উঠে, চিন্তা করিস না, আমি ঠিক আছি। আর যা, এখন তোরা বাড়ি চলে যা। ক্লাস শেষ অনেকক্ষণ হয়েছে। পিহু চিন্তিত কণ্ঠে বলে, কিন্তু তুই? অথই বলে উঠল, আমার আবার কি? এটা তো নিত্যদিন হয়ে আসছে। রুদ্রিকের সাথে আমি একান্তভাবে সময় কাটাই এই সময়টায়। তা তো তোরা জানিসই। আর রইল যেটার জন্যে তোরা এমন করছিস, সেটা হবে না। আমি অথই এত সহজে এই লোককে ছাড়ব না। উনি বিয়ের বিষয়টা নিজের বন্ধুদের কাছে কেন গোপন রেখেছে, সেটার জবাবদিহিতা তো তার করতেই হবে। তিনি যদি বন্ধুদের কাছে এই বিষয়ে বলে দিতেন, তবে আজ আমায় এসব শুনতে হতো না। আমার রাগে ভিতরটা ধাউ ধাউ করে জ্বলছে। সেই রাগের আগুনে যদি তাকে আমি স্ম না করেছি দেখে নিস তোরা। মুহূর্তেই রাগে ওর ফর্সা মুখশ্রী লাল হয়ে আসল। আজ অথই প্রচণ্ড রেগে আছে। বরাবরের মতোই অথইয়ের রাগকে ওরা বেশ ভয় পায়। মেয়েটা রাগলে ওরা হুঁশ থাকে না। আর আজ তো এই বাঘিনীকে আঘাত করা হয়েছে বলে না ব্যথিত বাঘিনীরা আগের থেকেও আরো দ্বিগুণ হিংস্র হয়ে ওঠে। অথইয়ের বেলাতেও ঠিক তাই হয়েছে। ওরা চারজন আর বেশি একটা ঘাটল না। এটা তাদের স্বামী স্ত্রীর মধ্যকার বিষয়, তারাই সামলে নিতে পারবে। মন না চাওয়া সত্ত্বেও অথইয়ের কাছে হার মেনে ওরা বাড়ির যাওয়ার জন্যে রওনা দিল। অথই মন মরা হয়ে বসে রইল গাছের নিচে। স্থির দৃষ্টি তার আকাশপানে। আনমনা হয়ে কি যেন ভেবে চলল নির্নিমেষ। প্রায় আধা ঘন্টা পর সেখানে এসে উপস্থিত হলো রুদ্রিক। দূর থেকেই প্রেয়সীকে মন মরা হয়ে বসে থাকতে দেখে বুকের বা পাশটায় চিনচিনে ব্যথা অনুভব হতে শুরু করল। মেয়েটা এইভাবে কেন বসে আছে? কোনো কারণে কি মেয়েটার মন খারাপ? রুদ্রিক দ্রুত কদম ফেলে চলে এলো অথইয়ের কাছে। অথই টের পেল ঠিকই, তবে ওর কোনো হেলদোল হলো না। সে এখনো আকাশে তাকিয়ে আছে। রুদ্রিকের বুক কাঁপছে। অথইয়ের মুখশ্রী ভয়ঙ্কর লাল হয়ে আছে, সেই সাথে চোখজোড়াও লাল হয়ে আছে। রুদ্রিক কি করবে ভেবে পেল না। অথইকে এমন অবস্থায় দেখে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রুদ্রিক এদিক সেদিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু পারল না। তাই হুট করে অথইকে টেনে বাহুডোরে জড়িয়ে নিল। এতেও যেন অথইয়ের কোনো নড়চড় নেই। ও শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। রুদ্রিকের যেন এতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হলো। এক হাত অথইয়ের কোমরে রাখল, আরেক হাত অথইয়ের মাথায় বুলিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে অথই? এমন করছো কেন? এমন শান্ত নীরব অথইকে দেখতে আমার ভালো লাগছে না। কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে তোমার? কিছু তো বলো অথই। রুদ্রিকের কথার পরিপ্রেক্ষিতে অথই নিষ্প্রাণ কণ্ঠে বলে উঠল, আমাদের বিয়ের বিষয়টা নিজের বন্ধুদের কাছ থেকে কেন গোপন রাখলেন রুদ্রিক? অথইয়ের আকস্মিক এহেন কণ্ঠে আর কথায় চমকে উঠে রুদ্রিক। অথইকে ঝট করে বুক থেকে সরিয়ে আনল। শক্তপোক্ত হাতটা অথইয়ের নরম কোমল কপল স্পর্শ করল। আজ আর অথই লজ্জা পেল না, মেয়ে গেল না রুদ্রিকের স্পর্শে। বরঞ্চ কেমন যেন কঠোরতার সহিত তার দিকে তাকিয়ে আছে। এই কঠোরতা কিসের জন্যে? তার অথই তো সে কাছে আসলেই লজ্জায় মোমের মতো গলে যায়। তাহলে আজ কি এমন হলো? রুদ্রিক ব্যাকুল কণ্ঠে শুধালো, কি বলছো এসব অথই? আর হঠাৎ এসব কেনই বা বলছো? অথই রুদ্রিকের হাত নিজের গাল হতে সরিয়ে দিল। তারপর শক্ত কণ্ঠে বলে উঠল, আমার প্রশ্নের উত্তর দিন রুদ্রিক। রুদ্রিক থমকালো অথইয়ের ব্যবহারে। পরপর অথইকে বোঝাতে লাগলো, আকস্মিক আমাদের বিয়েটা হয়েছে। আর তাছাড়া আমাদের সম্পর্কে এখনো প্রণয় তৈরি হয়নি।
আর ওদের না জানিয়ে আমি হুট করে বিয়ে করে নিয়েছি। ওদের এই কথা বললে ওরা কষ্ট পাবে, তাই আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। সুযোগ সুবিধা বুঝে ওদের সামনে তোমাকে নিয়ে গিয়েই বিয়ের কথাটা বলতাম। কথাগুলো একনাগাড়ে বলে থামল রুদ্রিক। ফের বলে উঠে, কিন্তু কি হয়েছে? তুমি আমাকে সব খুলে বলো অথই। আমি জানি তুমি অকারণে এমন ব্যবহার কোনোদিন করবে না। রুদ্রিকের কথা শেষ হতে দেরি অথইয়ের রাগী ভয়ঙ্কা দৃষ্টি ওর উপর পড়তে দেরি নেই। রাগে হিতাহিত অজ্ঞানশূন্য হয়ে আচমকা রুদ্রিকের শার্টের কলার চেপে ধরল অথই। রাগে চিৎকার করে উঠে অথই, কেন করছি জানতে চান? তো শুনুন। আপনার কারণে। হ্যাঁ, কি শুনছেন? আপনার কারণেই। আপনি বিয়েটা গোপন রেখেছেন এই কারণেই। আমি আপনার সাথে দেখা করি, একান্ত সময় কাটাই। এই জন্যে বাহিরের একটা মেয়ে এসে আমার চরিত্র নিয়ে কথা তুলেছে। আমাকে ভার্সিটির মধ্যে যা নয় তাই বলেছে। আমার নাকি চরিত্রে দোষ আছে। এই জন্যে নাকি আমি আপনার উপরে হাত ধুয়ে পড়েছি। আমাকে পতিতালয়ের মেয়েদের সাথে তুল। আর বলতে পারল না অথই। ঝটকা মেরে রুদ্রিকের কলার ছেড়ে দিয়ে দূরে সরে গেল। উল্টো দিকে ঘুরে রাগে ফোপাতে লাগলো। সে স্ট্রং একটা মেয়ে, যার তার সামনে সে তার আবেগ দেখাতে পারে না। কিন্তু আজ কেন যেন নিজেকে সামলাতে পারছে না মেয়েটা। কথায় আছে না, যতই তুমি নিজেকে শক্ত খোলসে আবৃত করে রাখো না কেন, দিন শেষে প্রিয় মানুষটার সান্নিধ্যে আসলে তোমার সেই শক্ত খোলস একসময় ভেঙে গড়িয়ে যাবেই। এটাই যে নিয়ম। তাই অথইও পারছে না নিজেকে সামলাতে। কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালীতে এসে আটকে আছে। কষ্ট হচ্ছে ওর, খুব কষ্ট হচ্ছে। অথই ভেজা কণ্ঠে বলে উঠল, আমি কি জোর করেছিলাম আপনায় আমাকে বিয়ে করার জন্যে? করেনি তো। তাহলে আজ কেন আমায় এইসব কথা শুনতে হবে? আপনার স্ত্রী আমি। তাহলে কেন আপনার কাছে যাওয়ার জন্যে আমাকে চরিত্রহীন উপাধি পেতে হবে? বলুন, জবাব দিন। আমি কি এতটাই অযোগ্য আপনার স্ত্রী হওয়ার? না হলে কেন আপনি সবার থেকে আমাদের বিয়েটা আড়াল করে রাখলেন? বহু কষ্টে নিজের অশ্রুকণাগুলো ধরে রাখতে চেয়েছিল অথই। কিন্তু তা আর সম্ভব হলো। অক্ষিপটের বাড়িধারাগুলো নিমিষেই সিক্ত করে তুলল অথইয়ের কপল গাল। আর দাঁড়িয়ে থাকতে পারল না অথই। নিজেকে ফুটবল হতে দেখে সহ্য করতে পারছে না ও। তাই আর কাল বিলম্ব না করে দৌড়ে সেই স্থান ত্যাগ করল অথই। তবে যাবার আগে রুদ্রিককে বলে গেল, আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে মিয়ারিহান রুদ্রিক। একটা মেয়ের সবচেয়ে বড় আর মূল্যবান সম্পদ হলো তার চরিত্র। আর আজ আপনার একটা ভুলের কারণে আমার সেই চরিত্রের উপরে মানুষ এনে আঙুল তুলেছে। এত সহজে আমি জাফরিন অথই আপনাকে ক্ষমা করছি না। আমার হৃদয়ের অন্তঃকরণে যে রক্তক্ষরণ হয়েছে তা না থামা পর্যন্ত, অন্তত না। কথাটা মাথায় সেট করে নিয়েন। অথইয়ের বলা প্রত্যেকটা কথার প্রত্যুত্তরে কিছুই বলেনি রুদ্রিক। এমনকি অথইয়ের চলে যাবার সময়ও তাকে থামায়নি ও। তবে অথইয়ের মুখগড় হতে নিঃসৃত প্রতিটা শব্দ যেন ধারা লো ছুরির ন্যায় ওর হৃৎপিণ্ডটা ঝরা করে দিয়েছে। অথইয়ের চোখের প্রতি ফোঁটা জল যেন ওর সমস্ত কায়াকে আগুনে স্ম করে দিয়েছে। অথইয়ের কষ্টে জর্জরিত প্রতিটা শব্দ, বাক্য ওর কানে বাজতে লাগলো অনবরত। চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিল রুদ্রিক। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ধপ করে চোখ খুলে তাকালো ও। রুদ্রিকের সেই টকটকে লাল চোখজোড়া দেখলে যেন যে কেউ ভয়ে আঁতকে উঠবে। মস্তিষ্কের রগগুলো রাগের কারণে ধাপাধাপি করছে। সর্বশক্তি প্রয়োগ করে হাতজোড়া মুষ্টিবদ্ধ করে নিল রুদ্রিক। ফলে দৃশ্যমান হলো হাতের প্রতিটি শিরা উপশিরা। রুদ্রিকের অথইয়ের যাওয়ার পানে তাকিয়ে থেকে ঠান্ডা, শীতল গলায় বলে উঠল, আজ যার জন্যে, যার কথার তিক্ত কথার কারণে কষ্টে পেয়ে তুমি কাঁদলে, আর তোমার চোখের প্রতিটা অশ্রুকণার সাক্ষী হলাম আমি, সেই মানুষটাকে স্বস্তির নিঃশ্বাস নিতে দিব না। আমার সুখ তুমি। আর আমার সুখকে আজ এতটা দুঃখী করার জন্যে সেই মানুষটাকে ন করতেও আমার দ্বিধা কাজ করবে না। সে যেই হোক না কেন। আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনীর চোখের প্রতি ফোঁটা অশ্রুকণার বিনিময়ে তাকে যে আমি কি করব আমি নিজেও জানি না। তুমি শুধু অপেক্ষা করো অথই। আমি সব ঠিক করে দিব। শুধু আমায় ভুল বুঝে দূরে সরে যেও না। তোমার দূরত্ব আমি মেনে নিতে পারবো না।
তার আগেই না হয় শ্বাস আটকে মেরে ফেলো আমায়। কারণ অথই ছাড়া রুদ্রিক অসম্পূর্ণ। ভার্সিটি থেকে ফিরে এসে মাত্রই ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো রিধি। ভালো লাগছে না কিছু। প্রাণপ্রিয় বান্ধবীর সেই বিধ্বস্ত অবস্থা মনে করলে এখনো বুকে ব্যথা ওঠে। না জানি কি করছে মেয়েটা। একবার কি কল করে দেখবে? ফোন কলের কথা চিন্তা করতেই ওর মোবাইল ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। রিধি হাতের তোয়ালেটা চেয়ারে রেখে এগিয়ে যায়। মোবাইলটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার থেকে কল এসেছে। সচরাচর তার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে না। কিছুটা চিন্তিত হয়ে উঠল রিধি। কল কেটে যাওয়ার আগেই রিসিভ করে কানে ধরল। সাথে সাথে কানে এসে বাড়ি খেল গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। রিধি, আমি রুদ্রিক বলছি। আজ ভার্সিটিতে অথইয়ের সাথে কি হয়েছে সবটা আমায় বলো। ইচ এন্ড এভরি ডিটেইলস। আচমকা রুদ্রিকের এহেন কথায় থতমত খেয়ে গেল রিধি। রুদ্রিক যে তাকে কল করেছে ব্যাপারটা হজম করতে কষ্ট হচ্ছে। রুদ্রিকের কণ্ঠস্বর আবারও শোনা গেল। রিধি, শুনছ? হ। হু। ভার্সিটিতে কি হয়েছে? রিধি একটা লম্বা শ্বাস ফেলে একে একে সব বলল রুদ্রিককে। ফোনের অপাশ হতে রুদ্রিক সব শুনে রাগে ওর চোয়াল শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চিপে বলে উঠল, এই মেয়েকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর দিব না। আমার অথইয়ের চোখের পানি ঝরেছে ওর জন্যে। ওকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। রুদ্রিকের রাগমিশ্রিত কথায় ভয় পেয়ে যায় রিধি। আমতা আমতা করে বলে উঠল, ভাইয়া, অথইয়ের কি কিছু হয়েছে? আর এখন ও কোথায়? রুদ্রিক বলল, ও বাড়ি চলে গিয়েছে। ঘটনাটায় বেশ আঘাত পেয়েছে ও। স্বামী হিসেবে আমি ব্যর্থ। আমি আমার স্ত্রীকে প্রোটেক্ট করতে পারিনি। এভাবে বলবেন না ভাইয়া। তবে আমি এটাও বলবো না যে আপনার একেবারেই দোষ নেই। আপনার দোষ একটাই, আপনি বিয়েটা গোপন রেখে কাজটা ভালো করেননি। রিধিও রাগ লাগছে রুদ্রিকের উপর। কেন সে এমন করলো? এটা না করলে তো আর অথই এত কষ্ট পেত না। রুদ্রিক হতাশার নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ আমি মানছি আমার দোষ। তবে আমিও পরিস্থিতির শিকার। তবে বুঝতে পারিনি এমন কিছু ঘটবে। অথই আমার উপর তীব্র অভিমান করেছে। রাগ করলে রাগ ভাঙানো যায়, তবে অভিমানের পাহাড় এত সহজে ভাঙা যায় না। অথইয়ের অভিমান ভাঙাতে আপনার অনেক কাঠখড় পোড়াতে হবে ভাইয়া। তা তো আমি জানিই। বুঝতে হবে না ও বউটা কার। তবে চিন্তা নট। আমার দুটো সালি সাহেবা আর দুটো সালাবাবু আছেন না? তারা তো আছেই আমাকে হেল্প করার জন্যে। লাস্ট কথাগুলো দুষ্টুমির স্বরে বলল রুদ্রিক। রিধি হেসে ফেলল রুদ্রিকের কথায়। বলল, তা তো অবশ্যই। আমরা আপনাকে সবরকম হেল্প করতে প্রস্তুত। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম ভাইয়া। হোম ভালো থেকো। রাখছি। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। কথোপকথন শেষ করে কান থেকে মোবাইল সরালো রুদ্রিক। তারপর নিজের রুম থেকে বের হয়ে যায় রেগে। বসার ঘরে বসে আছেন সবাই। আরহাম সাহেব আর আরিয়ান মাত্রই অফিস থেকে এসেছেন লাঞ্চ টাইমে। ছেলেকে রাগে চোখ মুখ লাল করে নিচে নামতে দেখে হাতের থাকা চায়ের কাপটি টেবিলে রাখলেন। আরহাম সাহেব চিন্তিত গলায় বলেন, রুদ্রিক, কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? রুদ্রিক রাগ চেপে রেখে কোনোরকমে বলে, বাবা সব বলবো। কিন্তু আপাতত তোমার বোন আর তার মেয়েকে এক্ষুনি এই বাড়িতে আসতে বলো। আর না হলে যদি আমি যাই, তো তোমার বোনের মেয়ের কপালে বহুত দুঃখ আছে। আরহাম সাহেব ভড়কে গেলেন ছেলের কথায়। তার মন 100% সিউর জেনি কিছু করেছে। তাই তো তার ছেলে এমন রেগে আছে। আরহাম সাহেব প্রশ্ন করলেন, কিন্তু কি হয়েছে সেটা তো জানতে পারি নাকি? সেটা না হয় তারা আসলেই বলবো। আরহাম সাহেব কিছু বলবেন তার আগেই আরিয়ান চোখের ইশারায় ওর বাবাকে বলে রুদ্রিক যা বলেছে তাই যেন করে। রুদ্রিকের চিৎকারে আতিক মাহবুব আর রোজা রুম থেকে বেরিয়ে আসলেন। রোজা মেডিসিন নিয়ে গিয়েছিল আতিক মাহবুবের কাছে। রুদ্রিকের রাগী গলার আওয়াজ শুনে তারা ছুটে এসেছেন। রোজা অস্থির হয়ে প্রশ্ন করল, কি হয়েছে? রুদ্রিক, তুই এত রেগে কেন? তা একটু পরেই বুঝতে পারবে ভাবি। একটু অপেক্ষা করো। আতিক মাহবুব সোফায় আয়েশ করে বসলেন। ছেলের উদ্দেশ্যে বলেন, আরহাম, শেফাকে ফোন দিয়ে আসতে বল। আর সাথে যেন রাগিবকেও নিয়ে আসে।
আর হ্যাঁ, জেনি তো অবশ্যই যেন আসে। আরহাম সাহেব বাবার কথা মতো ফোন করলেন তার বোন, মানে শেফাকে। আরহাম সাহেব বেশ শান্তভাবেই তাদের এক্ষুনি এই বাড়িতে আসার কথা বলেন। শেফা বেগম ভাইয়ের এমন জরুরি তল্লবে এক মুহূর্তের জন্যে মনে করলেন তিনি বোধহয় রুদ্রিক আর জেনির বিয়ের বিষয়ে কথা বলবেন। তাই ভাইয়ের কথা মতো সবাইকে নিয়ে হাজির হলেন। অবশ্য জেনি আসতে চায়নি। অথইয়ের হাতে মার খেয়ে তার গাল ফুলে ফ্যাপে উঠেছে। অবস্থা বেশ খারাপ। জামে কাপের আস্তরণে ঢেকে রেখেছে, কাউকে বুঝতে দেয়নি। সে যদি ওর মা বা বাবাকে বিষয়টা জানায়, তো তারা গিয়ে রুদ্রিকদের বাড়ি গিয়ে ঝামেলা করবে। আর রুদ্রিক এসব জানলে তো তার করা কীর্তির কথা জেনে যাবে। তখন রুদ্রিক রেগে মেগে যে কি করবে সেটার ভয়েও যেতে চাইছে না। এই এখন ও বাড়ি থেকে খবর এসেছে, জেনির ভয় করছে। সে যেটার ভয় পাচ্ছে তা যদি হয়ে থাকে তবে ওর কপালে শনি আছে। কিন্তু মায়ের জোড়াজুড়িতে ওকে বাধ্য হয়ে যেতে হলো। মির্জা বাড়িতে ওরা এসে হাজির হলো। তারা এসে সোফায় বসবে তার আগেই রুদ্রিক প্রচণ্ড রেগে জেনির হাত টেনে কাছে এনে ওর গাল চেপে ধরল। চিৎকার করে বলে উঠল, তোর সাহস কিভাবে হলো? তুই রুদ্রিকের জানে আঘাত করিস, আমার স্ত্রীকে যা নয় তাই বলে অপমান করেছিস। তোর এই মুখটা দিয়েই তো সব বলেছিস, তাই না? এখন যদি তোর এই মুখটাই আমি ভেঙে দেই কি বলিস? রুদ্রিকের এহেন কাণ্ডে সবাই চমকে উঠেন। শেফা দৌড়ে মেয়ের কাছে যান। রুদ্রিকের কাছ থেকে ওকে ছাড়িয়ে আনার চেষ্টা করতে লাগলেন কিন্তু পারলেন না। কারণ রুদ্রিক ঠিক এতটাই জোর প্রয়োগ করেছে। রোজা এইবার এগিয়ে যায় রুদ্রিকের কাছ থেকে জেনিকে ছাড়াতে এসে বলে, ছেড়ে দে রুদ্রিক, কি করছিস এসব? ছাড়, না হলে ও রে যাবে তো। রুদ্রিকের কঠোর কণ্ঠস্বর, যাক রে। রুদ্রিক এইবার ধমকে উঠেন আরহাম সাহেব। বাবার ধমকে জেনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরহাম সাহেব রাগী গলায় বলে উঠেন, এটা ধরনের ব্যবহার রুদ্রিক? ও সম্পর্কে তোমার বোন ভুলে যেও না। আর আমরা সবাই এখানে আছি। আমাদের সামনে এরকম জালিমদের মতো আচরণ করার কারণ কি? রুদ্রিক গলা ফাটিয়ে চিৎকার করল, কারণ জানতে চাইছ? আর এ আমার বোন? রিডিকিউলাস। এ আমার বোন কেন? এই মেয়ে আমার কিছুই না। শেফা মেয়েকে আঁকড়ে ধরে আছেন। সারাদিনে এত এত মার খেয়ে জেনি পুরো নিস্তেজ। শেফা মেয়ের মুখের দিকে তাকিয়ে কেঁদে বলেন, এইভাবে অপমান করার জন্য এই বাড়িতে ডেকেছিস আমাদের ভাই? আর বাবা, তুমি কিছু বলছো না কেন? আতিক মাহবুব বেশ শান্ত গলায় বলেন, তুই আর তোর মেয়ে কেমন ধাঁচের মানুষ তা আমার থেকে ভালো কেউ জানে না। রুদ্রিকের এমন ব্যবহারের পিছনে যে বিশাল বড় কারণ আছে তা ওর কথাতেই বুঝতে পেরেছি। আর বিষয়টা যদি আমার বাড়ির, মানে মির্জা বাড়ির ছেলের বউয়ের বিষয়ে হয়, তো ফল তোদের জন্যে খারাপ হবে। কারণ আমার বাড়ির ছেলের বউরা হলো আমার বাড়ির সম্মান। আর এই বাড়ির সম্মানে যে আঘাত করবে তাকে শাস্তি তো পেতেই হবে, যেটা যেই হোক না কেন। আতিক মাহবুবের কথায় শেফা কান্না থামিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকান। অবাক হয়ে বলেন, ছেলের বউরা মানে? আর রুদ্রিকও তখন বলল ওর স্ত্রী। কিন্তু রুদ্রিক তো এখনো বিয়ে করেনি। রুদ্রিক বলে উঠল, ঠিকই শুনেছ তুমি ফুপি, আমি বিয়ে করেছি। আমার স্ত্রী আছে। মানে? মানে আমার বিয়ে হয়েছে। এই বিষয়ে আপনাদের জানানো হয়নি? দাদু আমাকে মেয়ে দেখাতে নিয়ে গিয়ে হুট করে সেই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন। আনুষ্ঠানিকভাবে তাকে এই বাড়িতে উঠিয়ে আনলে আপনাদের জানাবো ভেবে রেখেছিলাম। রুদ্রিক বেশ শান্তভাবে কথাগুলো বললেও শেফা শান্তভাবে তা হজম করতে পারল না। চিল্লিয়ে উঠেন তিনি, এটা হতে পারে না। আমি ভাইকে বলেছিলাম না জেনির সাথে তোর বিয়ে দিব? এটা আমার স্বপ্ন। তাহলে ভাই তুই এসব কিভাবে করতে পারলি? শেষের বাক্যটা আরহাম সাহেব উদ্দেশ্য করে বললেন তিনি। আরহাম সাহেব ভাবলেশহীনভাবে বলে, তোর বা আমার কথাতে তো হবে না। আমার ছেলে যা চাইবে তাই হবে। তাছাড়া বিয়েটা বাবার ইচ্ছেতে হয়েছে। আর বাবার কথাই এই বাড়িতে শেষ কথা। তিনি যা বলবেন তাই হবে। রোজা এই সুযোগে রুদ্রিককে প্রশ্ন করল, রুদ্রিক কি এমন হয়েছে যে তুমি জেনিকে এইভাবে মারলে? অথইকে জেনি কি করেছে? রুদ্রিক রক্তচক্ষু নিয়ে তাকায় জেনির দিকে।
জেনি ভয়ে একদম গুটিয়ে গেল মায়ের কাছে। রুদ্রিক রাগকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলতে লাগলো, অথই আমি যেই ভার্সিটিতে পড়ি সেখানেই পড়ে। তো এখন যেহেতু আমরা স্বামী স্ত্রী, আমি চাইছি আমাদের সম্পর্কটা আর 5টা কাপলদের মতো স্বাভাবিক করতে। সেই জন্যেই অথই আর আমার ক্লাস শেষে আমি আর অথই দুজন মিলে ভার্সিটির পিছনে নদীর পাড়ে একান্তভাবে কিছু সময় কাটাই। সেটা বোধহয় এই রাস্কেলটা দেখেছে। ও তো ছ্যাঁচড়ার মতো আমার পিছনে পড়ে থাকে। আমার থেকে পাত্তা না পেয়ে আজ সকালে অথইকে ভার্সিটিতে মানুষের সামনে যা নয় তাই বলেছে। ওর চরিত্রের দিকে আঙুল তুলেছে। আরও অনেক বাজে কথা বলেছে। অথই রেগে গিয়ে ওকে মেরেছে। ও নিজেও মারতে গিয়েছিল, কিন্তু পারেনি। মেয়েটা অসুস্থ, এই অবস্থাতেই ওর সাথে পারলি না। সুস্থ থাকলে তুই এখনো নিজের পায়ে দাঁড়িয়ে থাকার শক্তি পেতি না। শেষের কথায় জেনিকে তুচ্ছতাচ্ছিল্য করল রুদ্রিক। ফের বলতে লাগলো, আমি একটা কারণবশত ওর কাছ থেকে মানে আমার ফ্রেন্ডদের কাছ থেকে বিয়ের বিষয়টা গোপন রেখেছি। ভেবেছিলাম সঠিক সময় এলে সুযোগ মতো সবাইকে জানাবো। জানে শুধু ইহান। ও নিজেও জানতো না যদি না ও অথইয়ের ভাই না হতো। অথই বুঝতে পেরেছে আমি ওদের জানাইনি আমাদের বিয়ের বিষয়। তাই আমি দেখা করতে গেলে আমার সাথে রাগ দেখালো, আমাকে ভুল বুঝলো। আমার সাথে নরম স্বরে কথা বলা অথই আজ কঠোরভাবে আমার সাথে কথা বলেছে। অভিমান করে চলে গিয়েছে। মানলাম ও জানে অথই আমার স্ত্রী, কিন্তু ও কেনই বা একটা মেয়েকে না জেনে শুনে এইসব বিশ্রী কথা বলবে? কেন বলবে? আর ও বলেছে আমি নাকি ওকে ভালোবাসি। এই তোকে আমি কবে বলেছি ভালোবাসি? তোর দিকে তো আমার তাকাতেই ঘৃণা লাগে। মন তো চাচ্ছে তোকে গলা টিপে মেরে ফেলি। আজ তোর কারণে আমার অথই এতটা কষ্ট পেল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আবারও তেড়ে মারতে চলে গেল রুদ্রিক। আরিয়ান দ্রুত উঠে ওকে আটকালো। আতিক মাহবুব বললেন, রুদ্রিক বিশৃঙ্খলা আর সৃষ্টি করিস না। যা বলার আমি বলবো। দাদার কথায় থেমে যায় রুদ্রিক, তবে রাগে এখনো হিসফিস করছে। আতিক মাহবুব গম্ভীর গলায় বলেন, তুমি এই বাড়ির মেয়ে, তাই তোমাকে এইখানে আসার জন্যে আমি বাধা দিতে পারবো না। তবে আমি প্রচণ্ড খুশি হব যদি তুমি তোমার মেয়েকে রেখে তবেই আসো। কারণ এতটা অভদ্র, অসভ্য নাতনির আমার কোনো দরকার নেই। যেদিন নিজেকে শুধরাতে পারবে সেদিনই আমার বাড়িতে পা রাখবে। আর তুমি শেফা মেয়েকে সঠিক শিক্ষা তো দিতে পারোনি। এই জন্যেই আজ এই অবস্থা। মেয়ে আর মা দুজন ভালো হতে পারলেই এই বাড়িতে আসবি। আর যদি এত নোংরা মনকে আজীবন ধরে রাখতে চাস, তবে মির্জা বাড়ির দরজা তোমাদের জন্যে চিরকালের জন্যে বন্ধ। শেফা আতিক মাহবুবের কথায় তেজ দেখিয়ে বলে, এত বড় অপমান! ঠিক আছে, আসবো না আর এই বাড়িতে। চল জেনি। আজ থেকে আমার বাবা আর ভাই আমার জন্যে মরে গিয়েছে। আরহাম সাহেব আর আতিক মাহবুব বেশ কষ্ট পেলেন তার কথায়। একজনের একমাত্র বোন, আরেকজনের একমাত্র মেয়ে। কষ্ট তো পাওয়ারই কথা। তবে অন্যায় যেহেতু করেছে শাস্তি তাদের পেতে হবেই। রাগীব এতক্ষণ চুপি ছিলেন। এটা তাদের বিষয়, তাই আর তিনি কিছু বলেননি। তিনি এসে নিজের স্ত্রী আর মেয়ের ব্যবহারের জন্যে ক্ষমা চাইলেন। আতিক মাহবুব উনাকে ছোট হতে মানা করলেন, কারণ এতে উনার কোনো দোষ নেই। তার নিজের মেয়ে খারাপ, পরের ছেলেকে আর দোষ দিয়ে লাভ কি? বিষণ্ণ মন নিয়ে ভার্সিটিতে এসে পৌঁছালো অথই। ভার্সিটির মাঠে ওর পা ফেলতে দেরি। হুট করে রুদ্রিক এসে ওর হাত চেপে ধরে নিজের সাথে টেনে নিয়ে যেতে লাগলো। আকস্মিক এমন কাণ্ডে অথই হতভম্ব হয়ে যায়। ব্যাপারটা বুঝে উঠতেই সাথে সাথে চেঁচিয়ে উঠে ও, কি করছেন? আমার হাত ছাড়ুন। আর এভাবে আমাকে গরুর মতো টানছেন কেন? রুদ্রিক কোনো প্রকার জবাব দিল না। সে তার কাজে ব্যস্ত। অথই রাগে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। এমন করার কারণে ভার্সিটির স্টুডেন্টের প্রায় সবার নজর তাদের দিকেই। অথই হাত মোচড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না। রুদ্রিক অথইকে টেনে একেবারে ওর বন্ধুদের সামনে এনে দাঁড়ালো। আকস্মিক অথইকে নিয়ে রুদ্রিকের এমন আগমনে ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু অবাকতার রেশ নেই ইহান আর সাফাতের চোখে। আর বাকি হলো নীল, অনিক, সিয়া, মারিয়া। জেনি আজ আসেনি। গতকাল যেই হারে মার খেয়েছে,
আজ ওর এত শক্তি নেই যে ও নিজের পায়ে আজ হাঁটতে পারবে। এদিকে অথই এইবার রাগে ঝটকা মেরে রুদ্রিকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তবে রুদ্রিকের কাছ থেকে হাত ছাড়াতেই রুদ্রিক এইবার অথইয়ের কোমরে হাত রেখে ওকে নিজের কাছে টেনে নিয়ে আসল। অথইয়ের চোখ বড় বড় হয়ে গেল। নীল হা করে তাকিয়ে আছে। অনিক আহাম্মকের মতো বলে, তুই অথইরে এমন চিপ্পা ধরছস কেন? কিরে, তোর কি হলো? রুদ্রিক অনিকের কথার কোনো প্রত্যুত্তর করল না। সে আপাতত দেখতে ব্যস্ত ছটফট করতে থাকা অথইকে। নিজেকে রুদ্রিকের কাছ থেকে ছাড়াতে না পেরে এইবার অথই রাগী চোখে রুদ্রিকের দিকে তাকালো। দাঁতে দাঁত চিপে বলে, আমাকে ছাড়ুন বলছি। কিসের অধিকারে আপনি আমাকে এইভাবে ধরে রেখেছেন? রুদ্রিক ভাবলেশীন কণ্ঠে বলে, তুমি জানো না কিসের অধিকারে? তুমি আমার কে হও তুমি জানো না? অথই চিৎকার করে বলে, না জানি না, আর জানতেও চাই না। আর রইল যে অধিকারের কথা আপনি বলছেন, তবে কান খুলে শুনে রাখুন। যে লোক নিজের স্ত্রীর পরিচয় সবার থেকে গোপন রাখে, তাদের বিয়ের বিষয়ে সে জানাতে পারে না, তার কোনো অধিকার নেই সেই স্ত্রীর উপর স্বামীর অধিকার দেখানো। তাই আপনারাও আমার উপর কোনো অধিকার নেই। আমি আপনার কেউ না। অথইয়ের কথায় রুদ্রিকের রাগে মাথা খারাপ হয়ে গেল। সে জানে সে ভুল করেছে, তাও একটা কারণ বশতি করেছে। এই জন্যে এই মেয়ে এমন করবে? রুদ্রিক অথইয়ের বাহু আঁকড়ে ধরে টেনে নিজের মুখোমুখি আনল। রাগে চোয়াল শক্ত করে বলে উঠল, বড্ড বেশি কথা বলছো তুমি অথই। আমাকে রাগিও না, ফলাফল ভালো হবে না। আর অধিকারের কথা বলছো তাই না? শুধু তোমার হাত কেন, তোমার সুসম্পূর্ণ দেহে আমি স্পর্শ করতে পারবো। এমনকি এই সবার সামনে তোমার ঠোঁটে চুমুও খেতে পারবো। ও আনাসি। ইহান খুক খুক করে কেসে উঠল। হাজার হোক সে অথইয়ের ভাই, এমন একটা পরিস্থিতি তার জন্যে লজ্জাজনক বটে। তবে কিছু করার নেই, তাকে এখানে থাকতেই হবে। জানতে হবে কি এমন হয়েছে, যেই কারণে অথই এরকম কথাবার্তা বলছে। এদিকে রুদ্রিকের মুখের বলা প্রতিটা বাক্যে অন্তরাত্মা কেঁপে উঠল অথইয়ের। লজ্জায় কান গাল গরম হয়ে গেল। সবার সামনে লোকটা এমন বেফাস কথা কিভাবে বলতে পারে? অথই নাক মুখ কুঁচকে বলল, ছি, বেশরম লোক, দূরে সরুন আপনি আমার কাছ থেকে। রুদ্রিক কিছু বলল না, অথইকে ছেড়ে দিল। অথই চলে যাবার জন্যে পা বাড়াতে নিলেই রুদ্রিক গম্ভীর স্বরে বলে, এখান থেকে যদি এক পা বাড়ানো হয়, তবে সত্যি বলছি, একটু আগের বলা কথাগুলো আমি করেই দেখাবো তোমায়। আর রুদ্রিক তার কথা রাখে, মনে রেখো। পায়ের তলা শিরশির করে উঠল অথইয়ের। রুদ্রিকের কথায় আর আগানোর সাহস পেল না, চুপচাপ সোজা হয়ে দাঁড়ালো। তবে রুদ্রিকের থেকে যথেষ্ট দূরত্ব রেখে। রুদ্রিক চোখ উল্টিয়ে এইবার নিজের বন্ধুদের দিকে তাকালো। বন্ধুদের অবাক করা চাহনিযুক্ত মুখশ্রী সম্পূর্ণ অগ্রাহ্য করে সে বলে উঠল, কয়েকদিন আগে হুট করে দাদা আমাকে মেয়ে দেখতে নিয়ে যায়। তারপর আকস্মিকভাবে দুপরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটাও সেদিন হয়ে যায়। তাই তোদের জানাতে পারেনি। তোরা কষ্ট পাবি আমার হুট করে বিয়ে করে নেওয়ার কথা শুনে। তাই আমি চাচ্ছিলাম সঠিক সময় এলে তোদের জানাবো। কিন্তু আমি সেখানেই মস্ত বড় ভুল করে ফেলেছি। তোদের আগে জানিয়ে দিলেই ভালো ছিল যে অথই আমার বিয়ে করাবো। তাহলে সেদিন জেনি অথইয়ের সাথে এমন রুড বিহেভ করার সাহস পেত না। তারপর একে একে জেনির করা কাণ্ড ওদের বলে। কথা বলা শেষে দেখে অনিক, নীল, মারিয়া, সিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রুদ্রিকের দিকে। রুদ্রিক ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এইগুলোর কি হলো? এদিকে রুদ্রিক অথইকে নিজের স্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়াতে ভালো লাগার রঙিন প্রজাপতিরা এদিক সেদিক উড়াউড়ি করতে লাগলো। অজান্তেই ঠোঁটের কোণ প্রসারিত হয়ে আসল অথইয়ের। অতঃপর হুট করেই আবার নিজেকে সামলে নিয়ে চেহারাখানা গম্ভীর করে নিল। রুদ্রিক বন্ধুদের রিয়েকশন দেখে ওদের কাছে গিয়ে কিছু বলবে তার আগেই সাফাত, নীল, অনিক ঝাঁপিয়ে পড়ল রুদ্রিকের দিকে। ওদের দেখা দেখি এইবার ইহানও একই কাজ করল। নীল রুদ্রিকের গলা শক্ত করে ধরে বলে, শালা আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি। তোকে তো আজ আমরা ছাড়ছি না। তোর পকেট আজ পুরো ফাঁকা করে তবেই দম নেব। ইহান বলল, আমিও সাথে আছি। অনিক বলে, এত বড় একটা গুড নিউজ।
ওর তো উচিত পুরো ক্যাম্পাসের স্টুডেন্টদের ট্রিট দেওয়া। সাফাত হাসি মুখে বলল, শালা বিয়ে করবে না? বিয়ে করবে না করে এখন চুপা রুস্তম হয়ে বসে আছে। তোকে আজ ফকির বানিয়ে রাস্তায় নামাবো, তবেই ক্ষান্ত হব আমরা। রুদ্রিকের উপর এমন চারটা হৃষ্টপুষ্ট ছেলের ভর পড়ায় ও ঠিকভাবে শ্বাস নিতে পারছে না। তাই বন্ধুদের কাছে হার মেনে বলল, ঠিক আছে, ঠিক আছে, তোদের সব আবদার মেনে নিলাম, এইবার আমাকে ছাড়। তোরা যেভাবে চেপে ধরেছিস, দেখা যাবে বাসর আর আমার করা হবে না। তার আগেই আমি অক্কা পেয়েছি। রুদ্রিকের এমন লাগামহীন কথা বলায় অথই লজ্জা পেল। এখানে এতগুলো মানুষ, তার উপর ওর বড় ভাই আছে, আর এই লোক কিনা কি সহজেই এসব কথা বলে চলেছে। অথই বিড়বিড় করল, অসভ্য, চরম অসভ্য। এদিকে রুদ্রিককে সবাই ছেড়ে দিল। ইহান সরে এসেই ওর মাথায় গাঁটটা মেরে বলে, তোর লজ্জা করে না আমার সামনে এসব বলতে? আফটার অল আমি তোর বউয়ের বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবি। রুদ্রিক বাঁকা হেসে বলে, সম্মান? তাও আবার তোকে? স্বপ্নেও আমি তোকে সম্মান দিব না। আমাকে সম্মান না দিলে আমার বোনকেও তোর বাড়ি পাঠাবো না। তুই আর কিছুই করতে পারবি না, কারণ অথৈকে আমার রাজ্যের রানী বানিয়ে নিয়েছি। আমি চাইলে এখনই তাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে পারি। সেখানে তুই কেন তোর চৌদ্দ গোষ্ঠীও আমায় আটকাতে পারবে না। রুদ্রিকের এহেন কথায় হেসে ফেলল ইহান। সাফাত এইবার মুচকি হেসে এগিয়ে যায় রুদ্রিকের দিকে। সাফাতকে দেখেই রুদ্রিকের হাসিটুকু মিলিয়ে গেল। সাফাতের ব্যবহারগুলো তার বোধগম্য হচ্ছে না। সে তো সাফাতের ভয়ই বলতে পারেনি সত্যিটা। তার বন্ধু যদি কষ্টে পেয়ে রাগে দুঃখে ওর সাথে বন্ধুত্ব নষ্ট করে দেয়। বন্ধু হারানোর ভয় ঝেঁকে ধরেছিল ওকে। একদিকে নিজের ভালোবাসা, আরেকদিকে প্রাণপ্রিয় বন্ধু, দুটোর একটাকেও ছাড়তে পারবে না রুদ্রিক। তাই তো দোটানায় পড়ে গিয়েছিল। কিন্তু এখন তো দেখছে কাহিনী সম্পূর্ণ উল্টো। সাফাত রুদ্রিকের হাতে হাত মিলিয়ে হেসে বলে, কংগ্রাচুলেশনস দোস্ত। তুই আর অথই যেন সারা জীবন সুখে থাকিস এই দোয়া করি। রুদ্রিক অবাক হয়ে তাকিয়ে আছে সাফাতের দিকে। এমনক বাকিদেরও একই অবস্থা, কারণ ওরা সবাই বুঝতে পেরেছিল যে সাফাত অথইকে পছন্দ করে। আর সাফাত যে এত সহজে এইভাবে সবটা মেনে নিবে, এটা হজম করতে কষ্ট হবে। সাফাত অথইকে উদ্দেশ্য করে বলে, অথই, সরি ভাবি, আপনি যদি একটু এখান থেকে যেতেন, মানে ওদের সাথে একটু কথা আছে। আসলে মানে বন্ধুদের বিষয় তো, আর আপনি আমাদের ভাবি, একটু অকওয়ার্ড ফিল হবে। অথই আর চোখে রুদ্রিকের দিকে তাকালো। রুদ্রিক অথইয়ের দিকেই তাকিয়েছিল। অথই তাকাতে সে চোখের ইশারায় সম্মতি দেয়। অথই এইবার সাফাতের দিকে তাকিয়েও বলে, এভাবে বলবেন না ভাইয়া, আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট। আর তাছাড়া আমায় ভাবি ডাকার দরকার নেই। আর না আপনি বলে সম্বোধন করবেন। আগে যা বলতেন, যেভাবে বলতেন, ঠিক এখনো তাই করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমি আসি। ঠিক আছে ভাইয়া। সাফাত মলিন হাসি দিল। অথই চলে গেল সেখান থেকে। রুদ্রিক এইবার সাফাতের কাছে এসে ওর ঘাড়ে হাত রাখল, করুণ গলায় বলে, আমাকে ক্ষমা করে দে বন্ধু। তোকে কষ্ট দিতে আমি চাইনি, কিন্তু আমার হাতে যে কিছু ছিল না। সাফাত সাথে সাথে চেহারার মলিনতার ছাপ আড়াল করার চেষ্টা চালালো। রুদ্রিকের বাহুতে হালকা চাপড় মেরে বলে, আরে কিসের ক্ষমা চাচ্ছিস তুই? এখানে তোর কোনো দোষ নেই। আর উপরওয়ালা তোদের দুজনের জুটি আগে থেকেই বানিয়েই রেখেছেন। সেখানে আমাদের কারোর কিছুই করার নেই। আমি অথৈকে পছন্দ করি ঠিক আছে, কিন্তু সেটা ভালোবাসা কি না জানি না। আর মাত্র কয়েকদিনের পছন্দের কাছে কি আমাদের এত বছরের বন্ধুত্বকে আমি তুচ্ছ করে দিব? এতটা বোকা আমি নই রুদ্রিক। আর আমার কষ্ট হলেও আমি জানি তোরা আমায় সামলে নিবি। সাফাতের কথায় রুদ্রিকের মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করল তাকে এত ভালো বন্ধু নামের ভাইদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে। রুদ্রিক হাত বাড়িয়ে দিল ওর সব বন্ধুদের উদ্দেশ্যে। ইহান, সাফাত, নীল, অনিক সবাই ঝাঁপিয়ে পড়ল। ওদের গ্রুপ হাগ করতে দেখে মারিয়া ঠোঁট উল্টে বলে, এটা কিন্তু একদম ঠিক করছিস না তোরা। আমাদেরও নেহ, আমরা মেয়ে বলে কি?
তোদের হাক করতে পারবো না? সিয়া চোখ ছোট ছোট করে বল, আমাদেরও নেহ, না হলে এক একটা ঠ্যাং ভেঙে দিব। রুদ্রিক সহ বাকিরাও হেসে দিল। ওরা মারিয়া আর সিয়াকে জায়গা করে দিল গ্রুপে আসার জন্যে। মারিয়া আর সিয়া চওড়া হাসি দিয়ে হুড়মুড় করে ছুটে গেল। বন্ধুরা সব মিলে মুহূর্তেই পরিবেশটাকে আনন্দঘন করে তুলল। অথই, রিধি, পিহু, প্রিয়ান আর আহিদ ক্যান্টিনে বসে আছে। এদিকে আহিদ ক্যান্টিনের চারদিকে টুকুর টুকুর করে চোখ বুলাচ্ছে। মনে হয় কাউকে খুঁজছে। হ্যাঁ, খুঁজছেই তো সে। সেদিনের সেই মাইশা নামের মেয়েটাকে খুঁজছে। সেদিনের পর আর একবারও মেয়েটার দেখা পায়নি আহিদ। কেমন যেন বুকটা খালি খালি লাগছে, চারদিক বিষাক্ত লাগছে। সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। আহিদকে এমন ছটফট করতে দেখে প্রিয়ান ভ্রু কুঁচকে বলে, তোর কি ডায়রিয়া হয়েছে? আহিদ থতমত খেয়ে গেল প্রিয়ানের কথায়। পিহু, রিধি ফিক করে হেসে দিল। ওদের হাসতে দেখে আহিদ রাগী গলায় বলে, কিসব বলতাছস? কিসের ডায়রিয়া? হ্যাঁ? প্রিয়ান বলে উঠল, তাহলে এমন ডায়রিয়া রোগীর মতো ছটফট করতাছস কেন? আচ্ছা, ডায়রিয়া হয়নি, তবে কি কষা হয়েছে তোর? মানে বুঝতেই পারছিস, বাথরুমে 1 ঘন্টা ধরে বসে থাইকা কষ্ট করেও একটা হাতারা চিহ্ন গু হয় না। প্রিয়ানের এমন কথায় আহিদ চিল্লিয়ে উঠে, হোয়াট দ্য হেল? কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? দেখ প্রিয়ান, রাগ উঠাবি না একদম, এমনিতেই মেজাজ খারাপ, তুই কিন্তু আরও খারাপ করে দিতাছস। এদিকে পিহু নাক মুখ কুঁচকে ফেলেছে প্রিয়ানের কথায়। বলে উঠল, ছি, এমন খাচ্চর মার্কা কথা বলতে আমি জীবনেও কাউকে শুনিনি। প্রিয়ান সবার অগোচরে ঠোঁট চোখা করে চুমু দেখালো পিহুকে। তারপর দ্রুত জেন্টেলম্যান রূপে ফিরে আসল। এদিকে প্রিয়ানের এহেন কাণ্ডে পিহুর চোখ কপালে উঠে গেল। প্রিয়ান যে এমন কিছু করতে পিহু ভাবতেও পারেনি। খুক খুক করে কেশে দ্রুত 1 গ্লাস পানি খেয়ে নিল। প্রিয়ান পিহুর কাণ্ডে দুষ্টু হাসি দিয়ে বলে, তুই আমার মতো আরেকজনকে দেখার আশা করছিস? তোর সেই আশায় এক গাদা বালি। কারণ প্রিয়ান ওয়ান এন্ড অনলি এক পিসি আছে এই দুনিয়ায়। পিহু চিবিয়ে চিবিয়ে বলে, তা আর বলতে? তোর মতো খাচ্চর আর পিসা, তারা চিহ্ন যে দুনিয়ায় এক পিসি আছে তা আমি ভালোভাবেই জানি। আর আজ তো তুই নিজে মুখেই স্বীকার করলি। প্রিয়ান পিহুর চুল টেনে ধরল। আকস্মিক এমন করায় পিহু ব্যথা পায় অনেকটা। আর্তনাদ করে বলে, কুত্তা, তুই যদি এখন আমার চুল না ছাড়স, সত্যি বলতেছি তোরে আমি ন করে দরকার হলে জেলে যাব। ওদের দুটোর ঝগড়ার মাঝে এতক্ষণ বসেছিল রিধি। বেচারি সহ্য করতে না পেরে এইবার গর্জে উঠল, আমাকে কি তোরা আটা ময়দার গোলা পেয়েছিস, যে এইভাবে তোদের দুটোর মাঝে ফেলে আমাকে চটকাচ্ছিস? থাপড়িয়ে দুটোর গাল লাল করে দিব বেয়াদবের দল। সর দুটো। রিধি ধাক্কা দিল দুটোকে। ফলে প্রিয়ান পিহুর চুল ছেড়ে দিল। তারপর চুপচাপ বসে রইল। তারা জানে রিধি এখন বেজায় রেগে। আর কিছু বললে ওদের ডিরেক্ট ম্যানহোলে ছুঁড়ে মারবে। তাই চুপচাপ মুখে কুলু পেটে বসে রইল। ওদের শান্ত হতে দেখে রিধি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অতঃপর দৃষ্টি তাক করল আনমনা হয়ে বসে থাকা অথইয়ের দিকে। রিধি হাত বাড়িয়ে একটা টিস্যু পেপার নিয়ে মুড়িয়ে অথইয়ের দিকে ছুঁড়ে মারল। এতে ধ্যান ভাঙে অথইয়ের। চোখ তুলে রিধির দিকে তাকালেই রিধি ভ্রু নাচিয়ে বলে, কি হয়েছে তোর? এমন বোম হয়ে বসে আছিস কেন? এমন ধুন্দুলের মতো বসে না থেকে রুদ্রিক ভাইয়ার সাথে সরাসরি কথা বলে ঝামেলা মিটিয়ে নিলেই তো পারিস। প্রিয়ান নিজের নীরবতা ভেঙে বলে, হ্যাঁ রিধি ঠিক বলছে। আর তাছাড়া এখানে তো রুদ্রিক ভাইয়ার কোনো দোষ নেই। রুদ্রিকের কোনো দোষ নেই। কথা কানে এসে পৌঁছাতেই অথই রক্তচক্ষু নিয়ে তাকায় প্রিয়ানের দিকে। প্রিয়ান ভয় পেয়ে সাথে সাথে বুকে হাত দেয়। মিনমিনে গলায় বলে, এমনে তাকাস কেন ছেড়ি? মাইরা ফেলবি নাকি? যেমনে তাকাইছস মনে হইল লবণ মরিচ ছাড়াই আমারে আস্ত গিল্লা ফালাইবি। অথই দাঁতে দাঁত চিপে বলল, ঠিক তাই, তোর সাথে আমার এটাই করতে ইচ্ছে করছে। প্রিয়ানের চোখ বড় বড় হয়ে গেল। বিড়বিড় করল, রুদ্রিক ভাই যে একটা চুড়েল, রাক্ষসী, ডাইনি বিয়ে করছে তা কি সে জানে? যে উঠতে বসতে সবার রক্ত চুষে নেয়। এই তুই কি বললি? সাহস থাকলে জোরে বল। অথই খেকিয়ে উঠে। প্রিয়ান ধরফরিয়ে উঠে বলে, আরে না, আমি কি বলবো?
কিছুই বলি নাই। বলছি রাগলে তোরে সুন্দর লাগে। প্রিয়ানের কথায় অথই কিছুই বলল না। রাগী দৃষ্টিতে প্রিয়ানের দিকে এক পলক তাকিয়ে তারপর হনহন করে বেরিয়ে পড়ল। ওকে বেরোতে দেখে রিধি সাথে সাথে একটা নাম্বারে টেক্সট করলো, আমাদের কাজ শেষ রুদ্রিক ভাইয়া। বাকিটা আপনার করতে হবে। আর হ্যাঁ, ট্রিট দিতে ভুলবেন না কিন্তু। মিনিট দুয়েক পর রিপ্লাই আসল, ইফ আই ক্যান কনভিন্স হার, আই উইল হ্যাপিলি ফিড ইউ অল দ্য ফুড ইন দ্য রেস্টুরেন্ট। রিধি মেসেজটা দেখেই হাসল। মনে মনে চিন্তা করল রুদ্রিক ভাইয়ার না জানি কতটা খাটাখাটুনি করতে হয় অথইকে মানাতে। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালোবাসা পেলে আরও নতুন গল্প দিতে পারবো। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।